পাঁচজনের খেলা যদি শেষ হয়ে যায় তখন কারা ধরবে বাংলাদেশের হাল। আকরাম খান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এই যাত্রাটা কিন্তু সহজ ছিল না। বর্তমানে যে ইয়াংস্টার রয়েছে তাদের মাঝখানে আপনারা কাদেরকে দেখতেছেন যারা বাংলাদেশকে একটি ক্রিকেটের বিশ্বকাপ এনে দিতে পারে? কত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন সেফ। বাংলাদেশ ক্রিকেট ফলো করেন আর আকরাম খানকে চেনেন না, সেটা কিন্তু হতেই পারে না। মনে আছে কি আকরাম খানের নেতৃত্বে যে আমরা আইসিসি ট্রফি ঘরে এনেছিলাম, তার হাত ধরে কিন্তু আমরা টেস্ট খেলার সম্মানটুকু অর্জন করি, আমরা টেস্ট খেলতে পারি। এর পরবর্তীতে কিন্তু আমরা ধীরে ধীরে আজকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব কয়েকদিন পরে পাকিস্তানে। তো বুঝতেই পারতেছেন আকরাম খান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এই যাত্রাটা কিন্তু সহজ ছিল না। আকরাম খানের যুগের পরে বুলবুল ভাই, হাবিবুল বাশার ভাই, মেহরাব হোসেন ওপি, জাবেদুল ভেলিন ও মোহাম্মদ আশরাফুলের হাত ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অনেকটা এগিয়ে যায়। যদিও মোহাম্মদ আশরাফুল নিজের ক্যারিয়ারটিকে ধ্বংস করে দিয়েছেন নিজের ভুলে। যখন তাদের খেলাগুলো শেষ হয়ে গেল তখন কিন্তু নতুন প্রজন্ম চলে আসলো। কারা চলে আসলো? পঞ্চপাণ্ডব চলে আসলো। পঞ্চপাণ্ডবে কারা আছেন সেটাও কিন্তু আপনারা খুব ভালো করে জানেন, কারণ বাংলাদেশ ক্রিকেটকে যে আপনারা ফলো করেন। তারপর আমি নামগুলো আবার বলে দিচ্ছি। আমাদের ক্যাপ্টেন ম্যাশ মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের নাম্বার অলরাউন্ডার, নট ইভেন বাংলাদেশ, সারা বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার ছিলেন যখন তিনি রেগুলার পারফরমেন্স করতেন। বলছিলাম সাকিব আল হাসানের কথা। 3 নম্বর মাহমুদুল্লাহ রিয়াদ, 4 নম্বর তামিম ইকবাল, 5 নম্বর আমাদের সবার প্রিয় মুশফিক ভাই। এখান থেকে কিন্তু দুজন অফিসিয়ালি রিটায়ারমেন্টে চলে গেছেন, মাশরাফি ভাই এবং তামিম ইকবাল ভাই। তো বুঝতেই পারতেছেন এখন বাকি আছেন 3 জন। এর মাঝখানে সাকিব আল হাসান বোলিং অ্যাকশনের কারণে খেলতে পারতেছেন না, বা রাজনৈতিক কোনো কারণেও খেলতে পারতেছেন না, তাকেও আমরা আউট অফ সিলেবাস হিসেবে গণ্য করতে পারি। বাকি আছেন 2 জন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তারা 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির বড় পর্দায় আমরা তাকে দেখতে পাবো। পঞ্চপাণ্ডবদের 5 জনের খেলা যদি শেষ হয়ে যায় তখন কারা ধরবে বাংলাদেশের হাল? এটি হচ্ছে আজকের মূল আলোচনার বিষয়। আপনাদের মাথায় এমন কোনো প্লেয়ারের লিস্ট কি আছে যারা বাংলাদেশের হাল ধরবে এই 5 জনের মতো? সেটি থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন সিরিয়াল বাই সিরিয়াল। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আমার মনে হচ্ছে না মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনকে আর জাতীয় দলে দেখা যাবে। সাকিবও যে আর বাংলাদেশ দলে ঢুকতে পারবে তার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি না, যদি না কোনো বড় ধরনের মিরাকেল না ঘটে যায়। বর্তমানে যে ইয়াংস্টার রয়েছে তাদের মাঝখানে আপনারা কাদেরকে দেখতেছেন যারা বাংলাদেশকে একটি ক্রিকেটের বিশ্বকাপ এনে দিতে পারে, যা আমাদের কাছে খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত হবে। কারণ এই 7টি কিন্তু আমরা উপভোগ করতে পারিনি এখন পর্যন্ত। বিশ্বকাপে আমরা বেশ কয়েকবার খেলেছি, কিন্তু আমরা কখনোই ফাইনাল তো খেলতেই পারি নাই, জয় তো দূরের কথা। তো আমরা চাইবো যেন নেক্সট যে ওয়ার্ল্ড কাপটি হয় সেটি যেন আমাদের ঘরে চলে আসে। এখন সাকিব আল হাসান যেহেতু আর খেলতে পারতেছেন না, মেহেদী হাসান মিরাজ কিন্তু অফব্রেকে ভালো বল করতেছেন, ব্যাটাতেও কিন্তু তার দক্ষতা ভালো। আমি বলবো রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু আপনারা মেহেদী হাসান মিরাজকে গণ্য করতে পারেন। হ্যাঁ, এখানে বোলিংয়ে তার একটু দুর্বলতা রয়েছে, কিন্তু তারপরও আপনারা যদি ওইভাবে চিন্তা করেন যে লেফট হ্যান্ড বলার আর অফ ব্রেক বলার মাঝখানে অনেক তফাৎ, তাহলে কিন্তু হচ্ছে না। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন সেফ। কারণ কি, আপনারা যদি বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকান, খুবই সলিড একটা পেস অ্যাটাক কিন্তু আমাদের রয়েছে। বিশ্বের অনেক দেশেরই কিন্তু এই ধরনের পেস অ্যাটাক কিন্তু বর্তমানে নেই। আপনি যদি অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড এদেরকে বাদ দেন, তখন কিন্তু বাংলাদেশে একটা ফর্মিডেবল একটা পেস অ্যাটাক। কেন বলতেছি, আপনারা যদি একটু গড়েন, তাসকিন আহমেদ আমাদের পেসের লিডার। নতুন যে রাহিদ রানা দীর্ঘস্থায়ী হবে নিঃসন্দেহে, কিন্তু তাকে একটু টেক কেয়ার করতে হবে। ওভারফ্লোতে যেন তিনি বেশি ম্যাচ না খেলে ফেলেন, তাকে যেন ওয়ার্কলোড বেশি না দেওয়া হয়, সেটির প্রতি আমি বিসিবির কাছে নজরদারি করতে আহ্বান জানাবো। 3 নম্বর তানজিদ হাসান সাকিব, দুর্দান্ত বলার। হাসান মাহমুদ লেংথ এবং লাইনে কিন্তু ভালো বলার। শরীফুল ইসলাম ভালো বলার। তো বুঝতেই পারতেছেন আপনি একটা ম্যাচে তো 3টার বেশি বলার আপনি খেলাতে পারতেছেন না, পেস বলার, তাও কিন্তু 2 জন আপনি স্ট্যান্ড বাই আছে। এখন যদি ব্যাটিংয়ের দিকে একটু তাকান, কারা কারা আছে যারা বাংলাদেশের অভাবটাকে পূরণ করে দেবে, যখন পঞ্চপাণ্ডবতেও অলরেডি গন। তো এখন কিন্তু নাজমুল হোসেন শান্ত ভালো ব্যাটসম্যান নিঃসন্দেহে। যদিও লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে গেছেন, কিন্তু তিনি বাংলাদেশের সবচেয়ে টেকনিক্যাল সাউন্ড একজন ব্যাটসম্যান। আমি আশা করব তিনি খুব দ্রুত কামব্যাক করবেন। আপনারা কিন্তু ভুলে যাবেন না, পঞ্চপাণ্ডবের রান সংখ্যা যদি আপনি বাদ দেন, তাহলে সর্বোচ্চ রান কিন্তু বর্তমানে লিটন দাসের দখলে। লিটন দাসের রান সংখ্যা হচ্ছে 7378টি। এটি হচ্ছে সঠিক একটি পরিসংখ্যান। তো বুঝতেই পারতেছেন 7000+ রান কিন্তু এভাবে বলে কয়ে আসে না। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, ডে বাই ডে আপনাকে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, এটা সঠিক যে তিনি একটি খারাপ সময় মাঝখান দিয়ে যাচ্ছেন, কিন্তু সেটি তিনি ওভারকাম করে ফেলবেন, এই ব্যাপারে আমরা আশাবাদী। রাইজিং স্টার আমি যাকে বলি, তহিদ হৃদয়, সে কিন্তু খুবই ভালো ফর্মে আছেন। বিপিএল এ আমরা সেরকমই তাকে দেখতেছি, কিন্তু সে কি পারবে অভাব পূরণ করতে? 4 নম্বরে কি সে পারবে, বা 5 নম্বরে কি সে খেলতে পারবে? মাহমুদুল্লাহ জায়গাটা বা মুশফিকের জায়গাটা কি সে নিতে পারবে? তহিদ হৃদয় কিন্তু লেগ সাইডে খুবই স্ট্রং,
অফসাইডের বলগুলোকে সে যদি ড্র্যাগ করে লেগ সাইডে না আনে তাহলে কিন্তু তার খেলার ধরন পাল্টে যাবে, তখন কিন্তু ভালো ভালো বলারও কিন্তু তাকে বল করতে একটু ভয় পাবে। ইদানিংকালে সৌম্য সরকার ভালো পারফরমেন্স করতেছে, সৌম্য সরকারকে দিয়ে কিন্তু আমরা 2-3 ওভার ওডিআইতে বোলিংও আশা করতে পারি। তো এটা কিন্তু মনে করেন বাংলাদেশের জন্য একটা ভালো দিক। কিন্তু সৌম্য সরকারের ক্যারিয়ারটা কিন্তু অনেক দিনের, প্রায় 31 বছর বয়স, তার আপস এন্ড ডাউনস কিন্তু অনেক রয়েছে। দলে তিনি অসংখ্যবার ঢুকেছেন, অসংখ্যবার তিনি দল থেকে বের হয়ে গিয়েছেন। এটা হচ্ছে বাংলাদেশের একটা বড় ব্যর্থতা। ওপেনিং স্লটে তামিম ইকবাল ছাড়া এই ধরনের কোনো পার্মানেন্ট কোনো মেম্বারই কিন্তু বিগত 15 বছর বাংলাদেশ প্রডিউস করতে পারেনি। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি ব্যর্থতা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারভেজ ইমনকে নেওয়া হয়েছে। আমি আশাবাদী যে পারভেজ ইমনও ভালো করবে, প্রমিজিং রাইজিং স্টার। তো তাকে আরেকটু টেকনিক্যালি সাউন্ড হতে হবে, কারণ হচ্ছে সে পুল শট যখন খেলে আমার মনে হয় যেন তিনি জাজ করতে পারে না বলটা কতটুকু বাউন্স হয়ে যাবে। তো পুল শট খেলার ক্ষেত্রে তাকে একটু সংযত হতে হবে। বোলিংয়ের কথা যখন বলছিলাম তখন কিন্তু মুস্তাফিজুর রহমানের কথা আমি ভুলেই গিয়েছিলাম। আপনারা কিন্তু ভুলে যাবেন না যে কাটার মাস্টার মুস্তাফিজ কিন্তু আমাদের পেসারটাকের অন্যতম সদস্য। তাসকিনের পরে মুস্তাফিজ দলের অন্যতম মেম্বার, সেটি কিন্তু আপনারা ভুলে যাবেন না। তানজিদ হাসানকে নিয়ে আপনারা কেমন ভাবেন? তানজিদ হাসানের খেলা আপনাদের কেমন লাগে? আমাকে কিন্তু ছেলেটাকে দুর্দান্ত লাগে। বিপিএলে যে একটা সেঞ্চুরি করলো লিটনের সাথে, আপনারা কি দেখেছেন? তার ইনিংস যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে সে টেকনিক্যালি খুব ভালো। তার ব্যাটে যখন বল লাগে টং টং করে একটা আওয়াজ হয়, যে শব্দটা শুনলেই খুব ভালো লাগে। তার ফিউচারও ভালো। আমি আশাবাদী সে গ্র্যাব করে নেবে তার জায়গাটা। টপ অর্ডারে এখন আমাদের জায়গা খালি আছে, যেহেতু লিটন দাস এখন দলে নেই। তো তার উচিত এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ভালো পারফরমেন্স করা এবং টপ অর্ডারের জায়গাটা তাকে দখল করে নেওয়া। জাকের আলী ফাইন্ড অফ দ্য ইয়ার অ্যালং উইথ নাহিদ রানা। জাকের আলী যে ধরনের ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে, তার যে স্ট্যান্ড, যেভাবে তিনি ব্যাটটা ধরেন, আমাকে দেখে মনে হয় না যে তিনি বাংলাদেশের প্লেয়ার। এর আগে বাংলাদেশে এমন ধরনের স্ট্রাইকার আসেনি, মানে বল স্ট্রাইকিং এবিলিটি যে তার এতটাই বেশি, মানে বলার বাইরে। মানে তাকে দিয়ে মনে হয় যে 20 বলে 50 রান পসিবল, যেটা আগে ইম্পসিবল মনে হতো। 20 বলে 50 রান বাংলাদেশ হাল ছেড়ে দিত। লেগ সাইডে তিনি তো জন্মগতভাবেই পাওয়ারফুল, কিন্তু ইদানিংকালে কিন্তু অফ সাইডে কাভারের উপর দিয়ে বড় বড় শট কিন্তু খেলতেছেন। তিনি পয়েন্টের উপর দিয়ে যদি কিছু শট তিনি খেলতে পারেন এবং ওভারঅল যদি তার ব্যাটিংটাকে আরেকটু গুছাই নিয়ে আসতে পারেন, তিনি কিন্তু বাংলাদেশের জন্য একজন গ্রেট ফিনিশার হয়ে দাঁড়াবে। শামীম পাটোয়ারি, তার কথা না বললেও না হয়। শামীম পাটোয়ারিকেও কিন্তু দলে আমরা দেখতে পাবো খুব দ্রুত, কারণ হচ্ছে আমাদের ফিনিশার দরকার। জাকের আলী তো আসেনি, জাকের আলীকে ব্যাকআপ দেওয়ার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য 7 নম্বরে বা 8 নম্বরে শামীম পাটোয়ারিকে আমাদের দরকার হবে। এখন আমাদের শামীম পাটোয়ারির সাথে সাথে মাঝখানে আরেকজনকে দরকার হবে, আরেকজন বোলিং অলরাউন্ডারের কথা যদি আমরা বলি, মেহেদি। এটা কিন্তু আবার মেহেদি মিরাজ না, আরেকজন মেহেদি যে আমাদের আছেন, সে কিন্তু দুর্দান্ত একজন বলার। টি20তে কিন্তু সে একজন রেগুলার মেম্বার। মনে আছে কি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সে কোন ধরনের পারফরমেন্স করেছিল বোলিং হাতে? তো ওই মেহেদিকে যদি আমরা একটু গ্রুম করে নিতে পারি তাহলে সেও কিন্তু বাংলাদেশ দলে একজন অটো সেটার হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন আমরা তো সাবকন্টিনেন্টে বেশি খেলা খেলি, তো এই ধরনের স্পিন অলরাউন্ডার আমাদের প্রয়োজন পড়বে, যারা মাহমুদুল অভাবটাকে পূরণ করে দিতে পারবে, সাকিবের অভাবটা পূরণ করে দিতে পারবে। তো এই জন্য আমাদের এই ধরনের প্লেয়ারকে প্রয়োজন। যদি আমাদের একটা আক্ষেপ থাকবে যে আমরা কেন একজন পেস বলার অলরাউন্ডার পাচ্ছি না, যেরকম অ্যান্ড্রু ফ্লিনটফ ছিলেন, বেন স্টোকস এখন বিশ্বের 1 নম্বর, তারপরে ইন্ডিয়াতে হার্দিক পান্ডিয়া আছেন, নতুন আরেকজন চলে এসেছে ইন্ডিয়াতে নিতেশ রেড্ডি, পাকিস্তানের আব্দুল রাজ্জাক ছিলেন। তো এই ধরনের অলরাউন্ডার একজন বাংলাদেশে খুবই প্রয়োজন, কারণ আমরা যখন ওভারসিজে খেলতে যাব, বিশেষ করে ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, তখন কিন্তু আমাদের এই ধরনের পেস বোলিং অলরাউন্ডার খুবই একজন প্রয়োজন, কারণ স্পিন তখন ওই জায়গায় তেমন একটা কার্যকরী হয় না। তখন কিন্তু আমাদের একটা ল্যাকিংস দেখা দেয় যে আমাদের কেন পেস বলার অলরাউন্ডার নেই। এখন দেখা যাক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা, জাকের আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজ কিভাবে আমাদের দলটিকে সামনে এগিয়ে নিয়ে যায়, সেটির অপেক্ষায় আমরা রইলাম। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে।